সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের অনলাইন ক্লাসে। আমরা আগে দুইটা ক্লাস কমপ্লিট করেছি এবং সেখানে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নতুন একটা টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্বগ্রামের মধ্যে ব্যবসা বাণিজ্যে কিভাবে প্রভাব ফেলেছে সেটা নিয়ে আমরা আজকে দেখব এবং পাশাপাশি আরো কয়েকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ব্যবসা বাণিজ্যের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা নিচ্ছে। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অর্ডারিং সিস্টেমটা হচ্ছে কম্পিউটারাইজড বা অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার করছি। কেমন ইন্টারনেটের সাহায্যে আমরা বিভিন্ন জিনিস অর্ডার করছি, যেমন খাওয়ার দাওয়ার থেকে শুরু করে বিভিন্ন পণ্য আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার করছি। কেমন, তো সেগুলাকে বলা হচ্ছে আসলে ই কমার্স। তো এটা আমরা একটু দেখবো। কম্পিউটারাইজড সেলস সিস্টেমের দোকান, গুদাম ঘর এবং প্রধান অফিস সবই কম্পিউটার নেটওয়ার্কের আওতাভুক্ত। ফলে যে কোনো দ্রব্য দোকান হতে বিক্রির সঙ্গে সঙ্গেই তার যাবতীয় হিসাব এবং স্টকের পরিমাণ সঙ্গে সঙ্গে নির্ণয় করা যাচ্ছে খুব সহজেই। কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে দ্রব্যাদি প্যাকেজিং ও লেবেলিং এর কাজ করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদানও কি করা হয়ে থাকে। স্টক এক্সচেঞ্জ, যেখানে আমরা শেয়ার বেচাকেনা করি, সেখানে ক্ষেত্রে আমরা কাকে ইউজ করছি? আমরা কম্পিউটারকে ইউজ করছি। এখন ইন্টারনেটের সাহায্যে অনেক ব্যবসা বাণিজ্য চলছে, আর সেটাকে বলা হচ্ছে ই কমার্স। ইন্টারনেটের সাহায্যে কোনো কিছু কিনবা, কোনো কিছু বিক্রি করবে, সেটাকে বলা হচ্ছে ই কমার্স। ঠিক আছে, তো ই কমার্সের জনপ্রিয়তাটা বাড়ছে, আর ই কমার্স হয়ে উঠেছে 21 শতকের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। এই যে করোনা পরিস্থিতিতে মানুষ ঘর থেকে যখন বেরোতে পারছে না, তখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এই যে ব্যবসা বাণিজ্যটা প্রচুর প্রসার লাভ করেছে এবং অনেক মানুষ ইন্টারনেটে ব্যবসার প্রতি প্রলুব্ধ হয়েছে। যেমন অনেক মানুষ কি করছে, ইন্টারনেট থেকেই কালেক্ট করছে, তাদের আর বাজারে যেতে হচ্ছে না, সময়টা সেভ হচ্ছে, তারপর গাড়ি ভাড়াটা সেভ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এটা আবার হতে পারে যে ক্ষেত্র বিশেষে তারা ডেলিভারি চার্জটা নেয়, কিন্তু ডেলিভারি চার্জটা নিলেও সেটা ন্যূনতম একটা চার্জ নেওয়া হচ্ছে, যেটাতে বাইরে গেলে তোমাদের সময়টা আরো কি লাগতো, বেশি লাগতো এবং টাকাটাও একটু বেশি খরচ হতো। তো এটা নিয়ে এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে যে আইসিটি কল্যাণে শক্তিশালী ডাটাবেস ব্যবহার করে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এই সুবিধাগুলো প্রদান করা সম্ভব হচ্ছে, যার ফলে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো ব্রাঞ্চে বসে টাকা লেনদেন করতে পারছে। আগে যেটা হতো, আগে ব্যাংকে গিয়ে চেক দিয়ে টাকা তুলতে হতো, বাট বর্তমানে এটিএম মেশিন আছে, এটিএম এর সাহায্যে তুমি টাকা তুলতে পারতেছো, অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ এই অ্যাকাউন্ট গুলোর মাধ্যমে তুমি সরাসরি পে করতে পারতেছো। ঠিক আছে, তখন আর তোমাকে ওই জায়গাগুলোতে গিয়ে বিল পেমেন্ট করতে হচ্ছে না। ঠিক আছে, এই যে বিল পেমেন্ট করছে আমরা ইন্টারনেটের সাহায্যে, ইলেকট্রনিক উপায়ে টাকাগুলো ট্রান্সফার করছে, সেটাকে বলা হয় ইএফটি, মানে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা এখন হাতের মুঠোয়। শেয়ার মার্কেটের সাথেও ইন্টারনেট সংযুক্ত হয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তো এখানে ব্যবসা প্রযুক্তির ক্ষেত্রে কোথায় 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 তোমার ইন্টারনেট ইউজ হয় বা তথ্য প্রযুক্তি ইউজ হয় সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো, তোমরা একটু পড়ে নিবা, এটা খুব বেশি একটা কঠিন কোনো কিছু নয়, আমি এটা পড়াচ্ছি না। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার জিনিসটা আরেকটু বুঝিয়ে দিচ্ছি, যে ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরের পদ্ধতিকে বলা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই যে আমরা এটিএম মেশিনের মাধ্যমে ডাটা ট্রান্সফার করছি সেটা, দেন হচ্ছে আমরা ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেটা করছে, যে বিকাশ, নগদ, এগুলাকেও বলা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই প্রক্রিয়ায় ইলেকট্রনিক উপায়ে ব্যাংকের বিভিন্ন শাখা হিসাবের মধ্যে প্রকৃত অর্থের লেনদেন না ঘটিয়ে শুধুমাত্র হিসাবের মাধ্যমে অর্থের পরিমাণের সমন্বয় সাধন এবং আধুনিকীকরণ করা হয়। লেনদেন কার্যের সুবিধা ও নিরাপত্তার নিমিত্তে ব্যাংকে অটোমেটিক টেলার মেশিন ব্যবহার করা হয়। গ্রাহক ব্যাংকের লেনদেনের জন্য চুম্বকালের রেখা বিশিষ্ট ব্যাংক কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করে থাকেন। এটিএম কার্ড উক্ত মেশিনে ঢুকিয়ে ছোট কিপ্যাডের মাধ্যমে পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে টাকা জমাও দিতে পারবে, আবার উত্তোলনও করতে পারবে। ঠিক আছে, তো ব্যবহারকারীর সুবিধার্থে এতে ক্ষুদ্রাকার মনিটর এবং প্রিন্টার ব্যবহার করা হয়। এই ব্যবস্থার ফলে কোনো ব্যক্তি এমনকি নিরাপত্তা ঝুঁকি ছাড়াই দিনে রাতে যে কোনো সময় অর্থ স্থানান্তর বা লেনদেন কার্য সম্পাদন করতে পারে। তো বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যাংকের বিভিন্ন শাখার অটোমেটিক টেলার মেশিনগুলোকে যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকের কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়, ফলে ব্যাংকের ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা হয়। বর্তমানে বাংলাদেশে অটোমেটিক টেলার মেশিনের সাহায্যে ব্যাংকের সার্বক্ষণিকভাবে গ্রাহকের ব্যাংকিং সেবাটা প্রদান করা সম্ভব হচ্ছে। এরপর হচ্ছে ই কমার্স। এটা দেখো, ইলেকট্রনিক কমার্সকে আমরা সংক্ষেপে কি বলছি? ই কমার্স, যা আধুনিক ডাটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে
আমরা পণ্য কি করব, বিপণন করব, বিক্রয় করব, সরবরাহ করব, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ করাই হচ্ছে ই কমার্স। তো এটি একটা আধুনিক ব্যবসায়িক পদ্ধতি যেখানে পণ্যের কেনা বেচা অনলাইন পদ্ধতিতে হয়ে থাকে। ই কমার্স সাইডে বিভিন্ন পণ্যের বর্ণনা এবং দাম দেওয়া থাকে। গ্রাহকগণ উক্ত সাইডে প্রয়োজন অনুযায়ী কি করবে, তাদের পার্সেস গুলো করবে, পার্সেস অর্ডার দিবে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সে মূল্য পরিশোধ করবে। ঠিক আছে, তো এরকম কিছু ওয়েবসাইট আছে, বিক্রয়.com, এখানেই.com, ওয়েলেক্স.com, তারপর দারাজ আছে আমাদের, অথবা আছে, কেমন শিক্ষাবু, এগুলো হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় কতগুলো ই কমার্স সাইট। এখন দেখো, সংবাদপত্র কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই নিতে পারছি। আমরা ডিরেক্টলি পেপারটা কেনা আমাদের দরকার পড়ছে না, কিন্তু অনেকে তাও কিনে। কিন্তু তুমি চাইলে ল্যাপটপ বলো বা বিভিন্ন মোবাইল বলো, সেগুলোর মাধ্যমে কিন্তু কি করতে পারবা, ইন্টারনেট এর মাধ্যমে, মানে ওগুলোতে তুমি ইন্টারনেটে সংযোগ প্রকাশ করে তুমি কি করতে পারবা, বিভিন্ন ধরনের সংবাদপত্র পরিচালনা করতে পারবা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এরপর দেখো এখানটায় সংবাদপত্র এগুলো একটু তোমরা নিজেরা দেখে নিবা, বিনোদন এবং সামাজিক মাধ্যমগুলো একটু দেখে নিবা। তারপর হচ্ছে সাংস্কৃতিক বিনিময়, এটা মনে হয় তোমরা মোটামুটি ভালো বুঝতে পারবা, এটা তেমন খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়। তো এরপরের যে আমরা টপিক সাথে চলে যাচ্ছি, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা অবশ্যই এটা স্টার মার্ক দিয়ে রাখবা, 3-4টা স্টার মার্ক দিয়ে রাখবা, কারণ এই টপিক থেকে কোয়েশ্চেন আসবেই, ধরে নিতে পারো। তোমাদের প্রথম অধ্যায় থেকে যদি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট টপিকস বলে কিছু থেকে থাকে, সেটা হচ্ছে প্রথম সারির দিকে এই ভার্চুয়াল রিয়েলিটি থাকবে। সো এটা একটু ভালো করে পড়তে হবে। তো ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি, সেটা হচ্ছে বাস্তবের মতোই দেখতে, বাস্তবের মতোই সব ফিলিংস পাওয়া যাবে, তোমার অনুভূতি পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি নয়, বাস্তব নয়। তো এই ধরনের যে পরিবেশটা ক্রিয়েট করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এখানে সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখো যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর যে কল্পনা, সেটাকে আমরা বলছি ভার্চুয়াল রিয়েলিটি। তো আমরা অনেকেই 3D মুভি দেখেছি, 3D মুভি দেখানোর সময় কি করা হয়, তোমাকে একটা কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া হয়, তোমাকে চোখে 3D চশমা দেওয়া হবে, হাতে গ্লোভস পরা হবে এবং মাথায় একটা হেড মাউন্টেড ডিসপ্লে পরাবে। সেগুলো পরানোর পরে যখন কম্পিউটার স্ক্রিনে কিছু একটা ছেড়ে দিবে, তখন তোমার ওই যে 3D ক্লাসের মধ্যে দিয়ে তুমি সেগুলো দেখবা এবং তোমার মধ্যে একটা ফিলিংস আসবে যে তুমি ওই জায়গাটাতে আছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ওই জায়গাটাতে নাই। এই যে তোমার মধ্যে একটা বাস্তব ফিলিংস পাওয়া যাচ্ছে, কিন্তু তুমি আসলে ওই পরিবেশে নাই। ওই পরিবেশে না থাকার পরেও ওই পরিবেশের মতোই তোমার মনে হবে যে আশেপাশে সাপোজ একটা কি চলে গেল, একটা একটা সাপ যাচ্ছে, তাহলে ওই সাপ যাওয়ার যে একটা ভয় তোমার মধ্যে কাজ করবে, এটা কিন্তু সরাসরি তোমার তোমার মধ্যে কাজ করবে। তাহলে বাস্তবের যে ফিলিংসটুকু সেটা তুমি পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি তোমার পাশে কি নাই, মানে বাস্তবে তোমার পাশে কোনো সাপ নাই। স্ক্রিনের সাপটাই মনে হবে তোমার বাস্তবে পাশে একটা সাপ আছে, বা একটা যদি বাঘ চলে যায়, বাঘটা আছে, বাঘকে দেখে তোমার ভয় লাগবে। এই ধরনের ফিলিংসটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো এই ভার্চুয়াল রিয়েলিটি যে শব্দটা আসছে, সেটা প্রথম কে ইউজ করেন, সেটা ইউজ করেন অ্যান্টনিম আর্চিউট। উনি একজন নির্দেশক এবং অভিনেতা ছিলেন। উনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে 1938 সালে, এবং এই বইটার নাম হচ্ছে দ্য থিয়েটার অ্যান্ড ইটস ডাবল। এই বইটাতেই সর্বপ্রথম উনি ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা ব্যবহার করেন, এই জন্য ওনাকে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির জনক বলা হয়। এই শব্দটি আরো ব্যবহৃত হয় ডোমেন বডরিক এর সায়েন্স ফিকশন একটা বই ছিল, দ্য জুডাস ম্যান্ডেলা। এটা এই বইয়েও কিন্তু উনি ওই কথাটা ইউজ করছিলেন। এবং 1961 সালে প্রথম মর্টন এল হ্যালিক তার সেন্সোরামাস স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করান। তো এই প্রযুক্তির সাথে কম্পিউটারের কোনো সম্পর্ক ছিল না। 1980 সালের দিকে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি হয়। 1984 সালে কম্পিউটার হ্যাকার, ওনার নাম হচ্ছে লেনিয়ার, সর্বপ্রথম ক্যালিফোর্নিয়ার বিপিএল রিচার্স কর্পোরেশনে এই সংক্রান্ত গবেষণা শুরু করেন। তাহলে কি জিনিস দেখো, প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর যে কল্পনা, সেটাকে আমরা বলছি কি, ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, বা অনুভবের বাস্তবতা, বা আমরা বলতে পারি যেটাকে কল্প বাস্তবতা। তো ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তথ্যের উপরে প্রতিষ্ঠিত। একটু কোনটার সাথে কি প্রতিষ্ঠিত, এটা আমাকে একটু ভালো করে স্যার মাথায় রাখতে হবে। এরপর দেখো যে ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, টাইম সিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়, মানে 3 ডিমেনশনাল যেটাকে আমরা বলি, 2 ডিমেনশনাল না, এটা হচ্ছে 3 ডিমেনশনাল তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব।
তো ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে এবং সেই সাথে বাস্তবের ন্যায় উনি কি করতে পারেন, উনি বাস্তবের মতো যে শ্রবণ অনুভূতি আছে সেগুলো পেতে পারেন, দৈহিক ও মানসিক ভাবাবেগ, তারপর হচ্ছে উত্তেজনা ইত্যাদি প্রকৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। আচ্ছা, এরপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে মাল্টি সেন্সর হিউম্যান কম্পিউটার ইন্টারসেন্স সমূহের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে, যা মানব ব্যবহারকারীদের কে কম্পিউটার সিমুলেটেড অবজেক্ট, স্পেস কার্যক্রম এবং বিশ্বকে একেবারে বাস্তবের মতো অভিজ্ঞতা প্রদানে সক্ষম করে তোলে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সে প্রযুক্তি যা সৃষ্টি করে ত্রিমাত্রিক দৃশ্য এবং জীবন্ত দৃশ্যকে সে কি করে সৃষ্টি করে। তো এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তব দৃষ্টিগ্রাহ্য জগৎ তৈরি করা হয়, যা উচ্চ মাত্রার তথ্য বিনিময় মাধ্যমে কাজ করে। তো এখানে কি কি লাগে দেখো, একজন ব্যবহারকারীর মাথায় হেড মাউন্টেড ডিসপ্লেটা থাকতে হয়, তারপর হাতে একটা ডেটা গ্লোব থাকবে, একটা পূর্ণাঙ্গ বডি সুইট থাকবে, চোখে চশমা পড়তে হবে, হেডসেটটি চোখ এবং কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা এবং কি হবে শোনা যায়। তো হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা করে। তো আমি একটু তোমাদেরকে চিত্র দেখাই। এখানে ভালো করে মনে হয় চিত্রটা নাই। আচ্ছা, একটু তোমাদেরকে আমি আমার নেট থেকে একটু দেখাই, কেমন? দেখো, এই ধরনের করে পরিবেশে তোমাকে নিয়ন্ত্রণ করা হবে, যে তোমার একটা হেড মাউন্টেড ডিসপ্লে দেওয়া হবে। এখানে হাতের গ্লোভসটা অবশ্য পরানো নাই, হাতের গ্লোভস পরানো আছে এরকম একটা ছবি দেখাই, যে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তোমাকে এই যে জয়স্টিকে যে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তোমাকে নেওয়া হবে। ঠিক আছে, এই যে একটা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তোমাকে নিয়ে যাবো এবং তোমার ওই এই যে মনিটরটা আছে চোখের সাথে লাগানো, যেটা মনিটর, সেখানের মধ্যে যা দেখানো হবে সেটা দেখে তোমার মনে হবে যে অ্যাকচুয়ালি তুমি ওই পরিবেশে আছো, কিন্তু তুমি তোমার রুমে বসে আছো বা একটা থিয়েটারে বসে আছো। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমি এটা সম্পর্কে কিছু ভিডিও আছে, আমি ভিডিওগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিভাবে কাজ করে। এই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে সেটাই ও কিন্তু ফিলিংসটা ওটা পাচ্ছে। ঠিক আছে, তোমরা এরকম ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে ইউটিউবে একটু সার্চ করবা, সেখানে দেখবো অনেক ইনফরমেশন পাচ্ছ। ঠিক আছে, তো ইনফরমেশন গুলো কাছে আসবে, আমি তোমাদের আরো কয়েকটা ভিডিও দেখাবো, আস্তে আস্তে ভিডিওগুলো দেখাবো। তো ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি লাগবে সেটা এখানে বলা হয়েছে, যে কি কি লাগবে, হেড মাউন্টেড ডিসপ্লে লাগবে, ডেটা গ্লোব লাগবে, পূর্ণাঙ্গ বডি সুইট এবং চোখে চশমা পড়তে হবে। এই হেডসেটটা কি করে চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা এবং শোনা যায়। তো হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা করে। ঠিক আছে, তো এই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কোথায় কোথায় আছে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি কি কি সুযোগ সুবিধা পাচ্ছ। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়, মানে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো খুবই উন্নত দেশ সেগুলোতে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ঠিক আছে, তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখলে সুবিধা কি, যদি কোনো ভুল হয় কম্পিউটারের সাথে সাথে তোমাকে সেটা কি করবে, একটা ইনফরমেশনটা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির পর ওটার মাধ্যমে কি করতে পারো, ড্রাইভিং শিখতে পারো। এমনিতে নর্মালি আমরা রোডে গিয়ে ড্রাইভিং শিখি, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং শিখলে একটা সুবিধা, অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে তুমি সেটা কম্পিউটারের মাধ্যমে শুধরে নিতে পারবা। কিন্তু একদম নর্মালি যদি সরাসরি তুমি রোডে গিয়ে শিখো এবং সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু তোমার অনেক ধরনের সমস্যা হতে পারে, শারীরিকভাবে অনেক সমস্যা হতে পারে। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করা যায়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি চাইলে ফ্লাইট চালনা শিখতে পারবা। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মহাশূন্য কিভাবে অভিযান করতে হবে সেটাও শিখতে পারবা। ইতিহাস এবং ঐতিহ্য রক্ষা, মানে জাদুঘরের যে বিভিন্ন জিনিসপত্র আছে সেটা যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষকে দেখাই তাহলে দর্শনার্থীরা মুগ্ধ হবেন এবং তোমার জিনিসগুলো সেফ থাকবে, কেউ চুরি করতে পারবে না। ইমেজ সংরক্ষণ এবং দৃশ্য ধারণ, তারপর হচ্ছে গেমস তৈরি করা যাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। চিকিৎসা ক্ষেত্রে অপারেশনের রোগের যে বিভিন্ন ধরনের অবস্থা আছে সেগুলো তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবা। সেনাবাহিনীতে যে ফায়ারিং শিখে, হ্যাঁ,
তারপরে প্রশিক্ষণ, ফায়ারিং প্রশিক্ষণ, তারপর হচ্ছে রাতে যুদ্ধ পরিচালনা, শত্রু অবস্থান, এইগুলো কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখতে পারি। তোমরা বিভিন্ন হলিউডের মুভিতে দেখবা যে এই ধরনের কাজগুলো কিন্তু তারা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করে। নৌবাহিনীতে, তারপর নগর পরিকল্পনায়, এগুলোতে ভার্চুয়াল রিয়েলিটির কি প্রভাবগুলো আছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা লিখে রাখো যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বর্ণনা করো। আরেকবার বলছি, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ডের কোয়েশ্চেনে আসছে। এটা হচ্ছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বর্ণনা করো। পুরোটা টপিকসটা 3-4 বার পড়বা এবং নিজের মতো করে লিখতে পারবো, মুখস্থ করারও তেমন কোনো দরকার নেই। ঠিক আছে? তো ভার্চুয়াল রিয়েলিটি পর্যন্ত আমাদের আজকের পড়া। এই পড়াটা একটু অবশ্যই ভালোভাবে শিখে রাখবা স্যার। কোনো ঝামেলা থাকলে অবশ্যই আমাকে নক করবা, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকবে এই আশা রাখছি এবং আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।